শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। মালদা জেলার এক প্রান্তে বাংলাদেশ সীমান্তের গা ঘেঁষে পড়ে থাকা গ্রাম জগজীবনপুর। হিন্দু মুসলিম সহ এই গ্রামে গোটা 25 পরিবারের বাস। চারপাশে ধান ক্ষেতের সবুজের মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে খুঁটির মতো তাল গাছ। কাঁচা রাস্তায় গরুর গাড়ির চাকা গেঁথে যায় বর্ষার কাদায়, আর শুকনো মরশুমে ওই রাস্তায় পায়ে হেঁটে আসলেও ওরে ধুলো। এই গ্রামের মানুষগুলো বাঁচে মূলত জমির ওপর ভরসা করে, ধান পাট আর মরশুমি সবজির চাষ, তাও আবার প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে। সেই চাষে সফল হলে তবে কোনো কোনো বছর গোলায় ওঠে ধান, কিংবা কিছু সবজি তোলা যায় ঘরে। তার থেকে কিঞ্চিত বিক্রি করে আর কিঞ্চিত নিজেদের জন্য রেখে দিয়ে কোনো ক্রমে দিন চলে যায় এই গ্রামের মানুষজনদের। এই গ্রামেরই এক চাষি সুবল মাঝি। মাথার চুল পেকে গেছে প্রায় বেশিরভাগই, চামড়া কোঁচকানো শুরু হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। রোদে পুড়ে গায়ের রং ঝামা। মাঠে ঘাটে কাদামাটিতে কাজ করে পা দুটো যেন চামড়ার শক্ত আস্তরণ আর ময়লায় ঢেকে রয়েছে। বাঁকা হয়ে গেছে কোমর থেকে ঘাড় পর্যন্ত শিরদাঁড়াও। তার মেয়ে কাত্যায়নী, 19 বছরের মায়াবতী মেয়ে। চাপা গায়ের রং, ডাগর চোখ, শান্ত স্বভাব, মুখে বিন্দু মাত্র হাসি। আজ তার বিয়ে। লাল টুকটুকে বেনারসি জোটেনি ঠিকই, কিন্তু হাট থেকে কিনে আনা সোনালি জরির লাল তাঁতের শাড়ি কাত্যায়নীর গায়ে খুব মানিয়েছে। মাথায় চেলি, গলায় একটা ফিনফিনে হার, আর কানে ছোট্ট দুটো দুল। হাতে শাঁখা পলা, আর তার সঙ্গে ব্রোঞ্জের চুড়ি একখানা। এইটুকুই সামর্থ্য সুবল মাঝি। আজ গোধূলি লগ্নে মেয়েটার বিয়ে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। পশ্চিম আকাশে নিভন্ত সূর্যের আলোটা রাঙা হয়ে রয়েছে। এমন সময় দূরে ধানের গোলার পেছন থেকে ধুলো উড়িয়ে গ্রামে ঢোকে এক সাদা অ্যাম্বাসাডর। গাড়ির বাম্পারে প্লাস্টিকের ফুল, হেডলাইটের ওপর সাদা কাপড় বাঁধা, আর তার উপর একটা এত বড় কৃত্রিম প্রজাপতি। প্রজাপতির গায়ে সবুজ রঙের সোয়েট পেপার, তার উপর হলুদ সূর্যমুখী আর রজনীগন্ধা দিয়ে নকশা করা। গোটা গাড়িটা রজনীগন্ধা আর গোলাপের চেন দিয়ে বরফি আকারে মুড়িয়ে দেওয়া হয়েছে। বর এসেছে। এ কি শ্বশুরমশাই, এ আপনি কি আয়োজন করেছেন? একে তো আপনার বাড়িটাই অজ পাড়া গায়ে, তার উপরে এই টিমটিমে আলো, তার সঙ্গে প্যান্ডেল খাটিয়েছেন না তাঁবু ফেলেছেন। চলে কাদায় একসা। আমাদের ওখানে তো শ্রাদ্ধ বাড়িও এর থেকে জাঁকজমক করে হয় মশাই। আসলে বাবা, বুঝতেই তো পারছো, এখানেও সবের একটু সমস্যা। গরিব মানুষের গ্রাম, আমাদের এখানে অত জাঁকজমক করার উপায় নেই বাবা। আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, ছোট করে আয়োজন করেছেন, তাই বলে আপনার মনটাও এত ছোট? আরে বাবা, একখানা মাত্র মেয়েকে বিয়ে দিচ্ছেন,
সরু লিখে হাতে গলায় কানে, এ তো মেরে কেটে 5 গ্রাম হবে কিনা সন্দেহ। তারপর একখানা তাঁতের শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছেন। তা শ্বশুর মশাই, এখানে আপনার নিজেরই তো, নাকি চেপে যাচ্ছেন কিছু? হ্যাঁ, না হলে তো নিজের মেয়ের বিয়ের জন্য কেউ এত কিপটেমি করে না। কি বলছো বাবা তুমি? তুমি তো জানো না বাবা, এই গ্রামে আমরা যে কটা পরিবার বাস করি তাদের প্রায় প্রত্যেকেরই নুন আনতে পান্তা ফুরোয়। আমাদের পক্ষে অত সোনা দানা, গয়নাগাটি, বেনারসি এসব জোগাড় করা কি সম্ভব? তা সেই কথা তো আগে জানালেই পারতেন, বিয়েটা না হয় এই গ্রামে করতুম না। কত আশা ছিল বিয়েতে মোটর সাইকেল দেবে, একটা টিভি, ফ্রিজ, একখানা খাট, বিছানা, আলমারি, নিদেন পক্ষে একখানা হাতের ঘড়ি। লবডঙ্কা, এ তো দেখছি কিছুই নেই। 4টি পিতলের টিনের বাসন দিয়ে ধুয়ে জল খাবো মশাই? আসলে বাবা, আমাদের যা সামর্থ্য আমরা তো সেইটুকুই করেছি বাবা। তোমার বাবা যখন দেখতে এসেছিলেন তখন বলেছিলেন আপনাদের মেয়ে আপনার ইচ্ছে মতো যেভাবে পারেন বিয়ে দিন। আগে যদি বলতে বাবা, তাহলে না হয় আরও কিছু বেশি বন্দোবস্ত করতুম। তাতে যদি যেটুকু জমি জমা ছিল সেটুকু বিক্রিমাটা করে দিতে হতো, তাই না হয় করতুম। হ্যাঁ, আপনাকে আমার বাবা বললো আর আপনিও সেই কথায় নেচে উঠলেন। হ্যাঁ, আপনার চক্ষু লজ্জা বলে কিছু নেই নাকি? লোকে জানলে কি বলবে বলুন তো? মহদীপুরের মজুমদার বাড়ির ছেলের বিয়ে হয়েছে একটা ভিখারির ঘরে। গ্রামে তো আর আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না। বলছি বাবা, আজকের বিয়ের দিনটা না হয় কেটে যাক, কটা দিন হাতে সময় দাও বাবা। তো তোমার যা ইচ্ছে আমি তোমাকে না হয় সব কিছু আস্তে আস্তে করে দেব। আজকের দিনটা ঝামেলাঝাটি করে নষ্ট না করলেই ভালো বাবা। আপনাদের মতলব আমি বুঝি না ভেবেছেন? আসলে এই তালে বিয়েটা দিয়ে দিতে চাইছেন। একবার বিয়েটা হয়ে গেলে জানেন তো, দায়িত্ব শেষ হয়ে গেল। তখন তো আর একটা কানা করিও গলবে না হাত থেকে। খুব ভালো করে শুনে রাখুন, 1 বছরের মধ্যে নিদেন পক্ষে খাট, বিছানা, আলমারি, ফ্রিজ, টিভি আর একখানা মোটর সাইকেল, এই সব কিছু যদি আমার বাড়িতে না পৌঁছেছে, তাহলে জানবেন বছর ঘুরতে না ঘুরতে আপনাদের মেয়ে আপনাদের বাড়িতে বসিয়ে দিয়ে যাব। তুমি কি বলছো বাবা? আজ বিয়ের দিনে অমঙ্গলের কথা বলতে নেই বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি কথা দিচ্ছি যতদিন আমার প্রাণ আছে, যতদিন আমি গায়ে গতরে খেটে যেতে পারবো, ততদিনে তোমার যা দরকার আমি তোমার সব জোগাড় করে দেব। তুমি শুধু আমার মেয়েটাকে খুশি রেখো বাবা। থাক, সব ন্যাকামো অনেক হয়েছে। আপনার এলেম আমার বোঝা হয়ে গেছে। আমারই ভুল, বিয়ের আগে সবটুকু জেনে বুঝে নিয়ে তবেই এগোনো উচিত ছিল। শোনা যায় ছেলেটি সমরেশ মজুমদার, 25 বছরের যুবক, রঙে ফর্সা, মগজে মদ আর চোখে লালসা। চরিত্র নিয়ে লোকের মুখে মুখে কথা তো লেগেই থাকে ওদের গ্রামে। ওর বাড়ি বাংলাদেশের সীমান্ত লাগোয়া আর এক গ্রাম মহদীপুরে। কিন্তু এসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই। এক দরিদ্র কৃষকের মেয়ে কোনো ক্রমে উদ্ধার হচ্ছে, এটাই এখন বড় কথা। গ্রামের বুড়ো আর বাচ্চারা সবাই দৌড়ে আসে বর দেখতে। অন্যদিকে বউয়ের ঘরের সামনে কাত্যায়নী নিস্তব্ধে বসে আছে। হাতের আলতা শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু করে আঁকা রয়েছে চন্দন, আর ভ্রু যুগলের মাঝখানে রয়েছে শঙ্কা। তার চোখে এক রাস অনিশ্চয়তা, যেন বুকের ভেতরটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। এসবের মধ্যেই বিয়েটা হয়ে গেল। যদিও বিয়ের রাতের অভিজ্ঞতা কাত্যায়নী বা তার বাড়ির লোক কারোর জন্যই খুব একটা সুখকর ছিল না। বরপক্ষের সঙ্গে দফায় দফায় ঝামেলা, মনক্ষুণ্ণতা। কাত্যায়নীর গরিব বাবাকে বরপক্ষের তরফ থেকে বারংবার অপমান, এই সব কিছু মুখ বুঝে সহ্য করল মেয়েটা। কন্যাদায়গ্রস্ত পিতার
চোখের মুখের বিষণ্ণতা খুব ভালোভাবেই ফুটে উঠছে বারবার। পরের দিন ভোর হতেই কন্যা বিদায়ের পালা। এক মুঠো চাল আঁচলায় ভরে তুলে মায়ের আঁচলে পিছন ঘুরে ফেলে দিল কাত্যায়নী। মুখে বলল, মাগো, তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। মনে মনে বলল, মা, তোমার ঋণ শোধ করব কি করে? চিরকাল বেঁচে থাকার জন্য যে সাহসটুকু জুগিয়েছ, সেই সাহসটুকু নিয়ে চেষ্টা করব মা ওই বাড়িতে মানিয়ে চলার। জানি না মা, এরা আমাকে মেনে নিতে পারবে কিনা। আমার বাবা যে গরিব। সাদা অ্যাম্বাসেডর গ্রামের রাস্তার ধুলো উড়িয়ে হুশ করে চলে গেল। গ্রামের ছেলে বুড়ো বাচ্চা বউয়েরা হই হই করে ছুটল পিছন পিছন। তারপর সব শান্ত। কাত্যায়নীর বাবার চোখে মুখে ক্লান্তির ছাপ, আর ঘরে তখন নিশ্ছিদ্র শূন্যতা। বারবেলা পড়ে যাবার আগেই সমরেশের সাজানো গাড়ি এসে দাঁড়ালো ওর নিজের বাড়ির সামনে। কালকের সাজানো ফুলের মালা আজ একটু নেতিয়ে পড়েছে। গ্রামের এক প্রান্তে এক বিশাল দিঘি, টলমলে জল আর আঁকা বাঁকা লাল মোরাম ফেলা মাটির রাস্তা। তারই এক প্রান্তে দোতলা পাকা বাড়ি, বিরাট উঠোন, আর উঠোনে ধানের গোলা। বাড়ির সামনে কাপড়ের গেট তৈরি হয়েছে, সাজানো হয়েছে টিউবলাইট আর হলুদ বাল্বের আলো দিয়ে। গরিব ঘর থেকে কাত্যায়নী হঠাৎ করেই যেন এসে পৌঁছল অচেনা জগতে। চারিদিকটা অবাক বিস্ময় আর খানিকটা আশঙ্কায় ঘুমটার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করল। তারপর গ্রামের মেয়ে বউ, বাড়ির এও স্ত্রী সবাই মিলে কাত্যায়নীকে নিয়ে এসে দাঁড় করালো উঠোনের ঠিক মাঝখানে। আশঙ্কায় দুরু দুরু করছে বুক। বধূবরণ পর্ব শুরু হবে, তার ঠিক আগেই আশঙ্কা সত্যি হলো কাত্যায়নীর। কেঁদে কেঁদে চোখের কোণগুলো লাল হয়ে রয়েছে। এসব কথা শুনে আরও কান্না আসার কথা, তবু আজ ও অপারগ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল উঠোনের মধ্যিখানে। আহা, বড় মুখখানা মিষ্টি হয়েছে মেজদি। তোমার কিন্তু কপাল ভালো, কাত্যায়নী যেন সাক্ষাৎ দেবী। বড় লক্ষ্মী বউ হয়েছে গো তোমার। চুপ কর ছোট, যা জানিস না তাই নিয়ে কথা বলিস না। ভারী তো অমন মুখের গড়ন, তাও যদি গায়ের রংটা না চাপা হতো। তাতে কি হয়েছে দিদি? তোমারও তো মুখখানা বেশ লক্ষ্মীপানা, তোমার গায়ের রংখানাও তো চাপা নাকি? তাই বলে কি তোমার রূপের অহংকার কম আছে? কি বললি? আমার কিসের অহংকার তুই জানিস না? শোন ছোট, বিয়েতে না আমার জমিদার বাপ গুনে গুনে 20,000 টাকা আর 50 ভরি গয়না দিয়েছিল। তারপর থেকেই তো তোর মেজ ভাসুরের অবস্থা ফিরেছে। অহংকার আমার থাকবে ভাই? সমুটার বিয়ে দিলাম একটা ভিখারি ঘরে, না দিলে টাকা না দিলে গয়নাগটি। এখন এই মেয়েকে সারা জীবন ঘাড়ের উপরে বসিয়ে খাওয়াও পড়াও। এসব দেখে তোদের বেশ মজা লাগছে তাই না? এমা, ছি 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 দিদি, নতুন বউয়ের সামনে তুমি এ কি কথা বলছো বলো তো? সবে মাত্র মেয়েটা এই বাড়িতে বিয়ে করে এসেছে, বরণ করে ঘরে তোলো আগে, দেখে নিও তোমার সংসার কিরকম উপচে পড়বে। আগে জানলে আমি বিয়েই দিতাম না। এখন আর কি করার আছে বল? ঘরে তোমায় তুলতেই হবে। কই রে, নিয়ে আয় বরণ ডালা। মহারানীকে বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলে আবার গ্রামের 5 জন 5 কথা বলবে। ওরে ও শ্যামলী, কোথায় আছিস? একটু আলতার থালাটা নিয়ে আয়। তোমরা হাঁ করে দেখছো কি বলো তো? যাও বরণ ডালার থালাটা আনো। এই 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 তো
এই তো নাও মেজো বৌদি, এই নাও আলতা থালাটা। ও নতুন বউ, প্রথমে তোমার বা পাটা থালার মধ্যে দেবে। এই তো, এবার এই যে সাদা শাড়িটা, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে এসো দেখি। ও সমু, জাতি দিয়ে ধান কাটতে কাটতে মাথার উপরে ফেলবি বাবা। তোমাদের এই আদিক্ষেতাগুলো হয়ে গেলে আমি একটু সমুর সাথে আলাদা করে কথা বলবো। আয় তো সমু, ভেতরে আয়। বিরক্ত আর হতাশা ভরা মুখে আশা দেবী মানে সমরেশের মা সমরেশকে নিয়ে চলে এলেন বাড়ির অন্দরে। তারপর ঘরের দরজাখানা ভিতর থেকে বন্ধ করে দিয়ে ছেলেকে বসালেন খাটের এক পাশে, আর সমস্ত ক্ষোভ উগরে দিলেন একে একে। হ্যাঁ রে সমু, তোর শ্বশুর মশাই এইভাবেই তার মেয়েটাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন? চক্ষু লজ্জা বলে কি কিছু নেই নাকি? গোটা গ্রাম শুদ্ধ মানুষ মজুমদার বাড়ির বউ দেখবে বলে হামলে পড়ে চলে এসেছে, আর সেই বউ কিনা এসেছে একটা তাঁতের শাড়ি পরে, একখানা বেনারসি শুদ্ধ জোটেনি। কোন ভিখিরি বাড়ি থেকে মেয়ে নিয়ে এলি রে? কি আর বলবো মা, আমার বাবা তো মহান মানুষ, তাদের বাড়িতে বড় মুখ করে বলে এলেন যাতে ওনারা ওনাদের ক্ষমতা অনুযায়ী মেয়ের বিয়ে দেন, আর ওনাদেরও কোনো আক্কেল নেই। তোর বাপটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওনার মহানতার জন্যই আজকে আমাদের লস হয়ে গেল। তবে তুই চিন্তা করিস না সমু, সব টাকা আমি গুনে গুনে তোর শ্বশুরের থেকে আদায় করব। একবার বিয়ে দিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের ঘাড়ে, আর মরে গেলেও হাত থেকে কানা করি গলবে ভেবেছো? এবার সারা জীবন ওই বোঝা বয়ে বেড়াও। ও তুই দুঃখ করিস না বাবা, যদি না আদায় করতে পেরেছি তাহলে একে বিদেয় করে তোর জন্য বড় লোকের মেয়ে নিয়ে আসবো, তোর আবার বিয়ে দেবো রে বাবু। অনিচ্ছা সত্ত্বেও সমরেশের বাড়ি থেকে পালন করা হলো সমস্ত নিয়ম নীতি। পরের দিন বউ ভাত, ভাত কাপড়ের দায়িত্ব তাচ্ছিল্যের সঙ্গে হলেও তুলে নিতে হলো সমরেশকেই। গ্রামের 5 জন মানুষ, আত্মীয় স্বজন সমাহারে কাটল বউ ভাতের রীতি রেওয়াজ। অবশেষে প্রায় মাঝ রাতে আকণ্ঠ মদ খেয়ে সমরেশ এলো ফুলশয্যার ঘরে। চোখে মুখে লাম্পট্যের ছাপ স্পষ্ট। মাতাল হয়ে টলমল পায়ে ঘরে ঢুকে কোনো মতে ঘরের ভিতর থেকে খিলটা দিয়ে দিল। তারপর আস্তে আস্তে এগিয়ে এলো নববধূর দিকে। এই যে মহারানী, ঘুমটার তলায় মুখ ঢেকে বসে রয়েছে যে বড়, এদিকে গোটা গ্রাম শুদ্ধ লোক তো আমাদের নিন্দা করছে। সবার মুখে ওই একই কথা, মজুমদারদের ছেলের বউ এক কাপড়ে চলে এসেছে, তার বাপের কোনো কিছু দেওয়ার ক্ষমতাই নেই। আপনি খামোখা রাগ করছেন। আমার বাবা তো জানতো না আপনার কি পাওয়ার আশা আছে। বাবা যখন জানতে পেরেছেন তখন নিশ্চয়ই বাবার ক্ষমতা অনুযায়ী দেবেন। সবে মাত্র তো বিয়ের অনুষ্ঠানটা মিটেছে, এখনই বেশ কিছু ধার দেনা হয়ে গেছে বোধহয়। কটা দিন সময় দিন, বাবা নিশ্চয়ই আপনার সব আশা পূরণ করবে। তা তোর বাপ কবে আমার আশা পূরণ করবে শুনি? মাথার চুল পাকলে নাকি তুই মরলে? ওকে যদি জানতাম তাহলে তোর মতো ভিখিরির মেয়েকে বাড়িতেই তুলতাম না। আপনি কেমন কথা বলছেন? আপনি শুধু শুধু আমার বাবাকে গালমন্দ করছেন। আমার বাবার যতটুকু ক্ষমতা ততটুকুই দিতে পেরেছেন। আপনি আর কিছুদিন অপেক্ষা করুন। অপেক্ষা করলে তোর বাপ আমায় কি দেবে? দিতে পারবে তোর বাপ আমায় 4 চাকা গাড়ি? চাপাবাজ লোক একটা। অমনি সুযোগ বুঝে নিজের মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিলে। আপনি আমার বাবাকে গালমন্দ করছেন কেন? আমার বাবা কিন্তু বড় ভালো মানুষ, বড় সহজ সরল মানুষ। উনি সত্যি সত্যি জানতেন না যে আপনাদের কি দাবি দেওয়া। সে যদি ওনার ক্ষমতায় না কুলোতো তাহলে উনি আমাকে বিয়েই দিতেন না এখন। ওরে বেহামাগি, যত বড় মুখ নয়
তত বড় কথা, তোকে যে মজুমদার বাড়ির চৌকাঠ ডিঙাতে দিয়েছি, এই তোদের বাপ 14 পুরুষের ভাগ্য ভালো রে, জানিস? কান খুলে শুনে রাখ, অষ্টমঙ্গলায় গিয়ে বাপের কাছ থেকে গুনে গুনে 10,000 টাকা আদায় করে আনবি, বুঝলি? যদি না পারিস তাহলে আর এমুখ হবি না, এই বলে দিলাম। কিন্তু কিন্তু বাবা এখন অতগুলো টাকা কি করে? এই শুরু হয়ে গেল তো কাঁদুনি গাওয়া। ট্রেনিং দিয়ে পাঠিয়েছে নাকি রে? আমার কাছে নাকি কান্না কেঁদে কোনো লাভ হবে না। যা বললাম সেটা যদি না করতে পারিস, তাহলে অষ্টমঙ্গলাতেই তোকে ও বাড়িতে রেখে দিয়ে চলে আসবো। আর তোর সাহস তো কম নয়, খাটের উপরে উঠে বসার সাহস তোকে কে দিয়েছে? ওই মেঝেতে বিছানা করে ঘুমাবে, যেদিন তোর বাপ খাট দেবে সেদিন থেকে খাটে শুবি, বুঝিস? নাম যা। অষ্টমঙ্গলায় ফিরে গিয়ে বাবার কাছে মনের কথাখানা খুলে বলতে চেয়েছিল কাত্যায়নী। তবে বাবা চাননি কুটুমবাড়ির সঙ্গে সরাসরি কোনো বিবাদে জড়াতে, বরং তাঁর মেয়েকেই পরামর্শ দিয়েছিলেন মানিয়ে গুছিয়ে সংসার করার জন্য। বাবা গো, এ তুমি কি দেখে শুনে অমন ছেলের হাতে আমায় তুলে দিলে বলো তো? ও বাবা, বলো না, আমি তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম যে আমাকে কিছু না দেখে না শুনে অমন একটা পরিবারে বিয়ে দিয়ে পাঠিয়ে দিলে। না রে মা, না, আমরা কি আর তোকে জেনে বুঝে এমন পরিবারই দিতে চাইতাম রে? আসলে সবাই বললে মহদীপুরের মজুমদার বাড়ি অভিজাত বাড়ি, ওদের কোনো কিছুর অভাব নেই। তার উপর জামাইয়ের বাবা সেদিন বলেছিল আমার যতটুকু ক্ষমতা আমি যেন আমার মেয়েকে ততটুকু দিয়েই বিয়ের আসরে হাজির করি। আমি কি আর সেদিন বুঝেছিলাম রে যে জামাইয়ের মনে মনে অত কিছু পাওয়ার আশা রয়েছে? যদি আগে জানতে কি করতে বাবা? আগে জানলে বিয়েটা ভেঙে দিতে। আহা মা, এমন কথা বলে না। আগে জানতে পারলে জামাইয়ের প্রয়োজন মতো আমি না হয় সেই সব জিনিস কিনে দিতুম, তাতে তো আর তোকে তোর শ্বশুর বাড়িতে উঠতে বসতে গঞ্জনা সইতে হতো না। কেন কিনে দিতে বাবা? যে ছেলে নিজে কোনো কাজকর্ম করে না, সারাদিন বাপের টাকায় ফুটানি মেরে চলে, রাত হলে মদ গিলে বাড়ি ফেরে, বাড়ির বাইরে সারাদিন কোনো না কোনো মেয়ে মানুষের পিছন পিছন ঘুরে বেড়ায়, তাকে তুমি এত কিছু কিনে তারপর তার সঙ্গে আমার বিয়ে দিতে? তার থেকে তো তুমি আমায় দড়ি কলসি দিতে পারতে, আমি না হয় গ্রামের বলরাম দিঘিতে ডুবে মরে যেতুম। এমন কথা বলে না লক্ষ্মী মা আমার। শোন, মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়, মেয়েদের অনেক নমনীয় হয়ে থাকতে হয় তাদের শ্বশুর বাড়িতে। আর কটা দিন একটু চেষ্টা করে দেখ না মা, একটু মানিয়ে নে। কেটে গেল বেশ কিছুদিন। ভালো করেই বুঝতে পারছে কাত্যায়নী ওর জীবনটা এখন নরকের থেকে কিছু কম নয়। গরিবের মেয়ে হওয়ার অপরাধে শ্বশুর বাড়িতে কদর শূন্য। এই বাড়িতে কতদিন যে অস্তিত্বের সংগ্রাম করে টিকে থাকতে পারবে তার কোনো ধারণা ওর নেই। বৌভাতের পরের দিন থেকেই হেঁসেল আর গোয়ালের দায়িত্ব পড়ল তার কাঁধে। 10 জনের সংসার, নানান রকমের ফরমাইশ। কেউ ছোট মাছ খায় তো কেউ বড় মাছ, কারোর মাছ ঝোলে দিতে হয় তো কারোর মাছ ভাজা রাখতে হয়, কেউ ঝোলে ঝাল কম খায়, কেউ বেশি। একটু এদিক থেকে ওদিক হলেই বাপের বাড়ি তুলে খোঁটা তো লেগেই আছে। সবটাই মুখ বুজে সহ্য করত কাত্যায়নী। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর এক মুঠো খোলা হাওয়া ছিল দিঘির ধারের মাঠে
চড়াতে যাওয়া গরুগুলোকে ঘর থেকে আনতে যাওয়ার সময়টুকু। সেই সময়টুকুই বাড়ির বাইরে পা রাখত কাত্যায়নী। রোজ যখন সূর্য ডুবে আসত তখন মাঠ থেকে গরুগুলোকে নিয়ে আসতে আসতে তাকিয়ে থাকত দিঘির একপাড়ের রুদ্রকালীর মন্দিরের দিকে। ভেসে আসত মন্ত্র উচ্চারণের শব্দ, শাঁখের আওয়াজ, উলুধ্বনি। বড্ড ইচ্ছে করত এক ছুটে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে একবার মাথা ঠুকে আসে, কিন্তু কখনোই ওদিকের পথে পা বাড়াত না। বরাবর মনে পড়ত পিসি শাশুড়ির বলে দেওয়া কথাগুলো। তিনি পই পই করে বারণ করে দিয়েছেন ওদিকে না যেতে। রুদ্রকালীর মন্দিরের ঠিক সামনেই রয়েছে শ্মশান ঘাট। গ্রামের মানুষদের শেষ কৃত্য ওখানেই সম্পন্ন হয়। রুদ্রকালীর রুদ্র মূর্তি নাকি পুজো করা হয় শ্মশান থেকে আনা চিতার আগুন দিয়ে। সেখানে নাকি তন্ত্র সাধনার মাধ্যমে জাগ্রত হন মাতৃমূর্তির পাশে থাকা ডাকিনী যোগিনীরা। তাই এই জায়গায় গ্রামের সাধারণ মানুষরা খুব একটা যাতায়াত করেন না। তবু বরাবর কাত্যায়নীর মনে হতো যেমনই হোক মা তো, একটিবার মায়ের কাছে গিয়ে মাথা ঠুকে আসলে ক্ষতি কি। এমনই একদিন গোধূলি বেলায় মাঠ থেকে গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরবে, ঠিক তেমন সময় নামলো ঝমঝম করে বৃষ্টি। গ্রামের দু চারটে বাচ্চা আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে দৌড়ে গেল দিঘির পাড়ের দিকে। নিজের ছোটবেলাটা চোখের সামনে ভেসে উঠছিল কাত্যায়নী। হঠাৎ কি এমন খেয়াল চাপলো মাথায়, ছোট্ট একটা কচু পাতা কেটে মাথায় চাপিয়ে নিল। তারপর বাচ্চাগুলোর পিছন পিছন দৌড় দিল। দৌড়তে দৌড়তে এসে পৌঁছলো সেই নিষিদ্ধ জায়গায়, অর্থাৎ রুদ্রকালীর মন্দিরে। মন্দিরের ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে উত্তরের দেওয়ালে এক পাশে কালচে ধোঁয়ায় জ্বলে যাওয়া একটা পুরনো অলৌকিক চিত্র। সেখানে দেখা যায় এক উলঙ্গ নারী দেহ আগুনের মধ্যে নৃত্য করছে। চারপাশে মাথাবিহীন পুরুষ দেহ পড়ে আছে। মূল মূর্তিটি আরো ভয়ঙ্কর। তবে মূল মূর্তির সামনে নেই কোনো প্রদীপ, নেই সিঁদুর, নেই ফুল। কালী মূর্তির দু চোখে বসানো কাঁচের মতো রক্তলাল পাথর, যা রাতের আঁধারে নিজে থেকেই জ্বলজ্বল করে। জিভ বের করা, রক্ত মাখা দাঁতের ফাঁকে যেন হাসছেন তিনি। মাংসলোভী সেই আদিম হাসি। মূর্তির গলায় মানুষের কঙ্কালের মালা, কানে গোঁজা রক্ত জবার ফুল, আর বাম হাতে তিনি ধরে রেখেছেন একটা আধমরা পুরুষ শরীর। মন্দিরের পিছনে একটা ভাঙা সিঁড়ি, যেটা দিয়ে নেমে যাওয়া যায় একেবারে নিচে, তন্ত্র সাধকদের গোপন কুঠুরিতে। সেই কুঠুরি এখন বন্ধ। বহু বছর আগে কেউ ঢুকেছিল, কিন্তু ফিরে আসেনি। গ্রামের মানুষরা অন্তত এমনটাই বলেন। শোনা যায় সেখানেই নাকি ডাকিনী আর যোগিনীরা একত্রে জাগরণে বসে। আর অমাবস্যার রাতে যদি কেউ মন্দিরের সামনে দিয়ে যায় আর কারোর শরীরের ছায়া যদি পড়ে সেই কুটুরির দরজায়, তখন সেই ছায়া আর ফেরে না। তাই অমাবস্যার রাতে কেউ যায় না ওদিকে। হঠাৎ করে মায়ের মুখের দিকে তাকিয়ে বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে কাত্যায়নীর। শ্রদ্ধা, ভক্তি আর ভয়ে মাথা নত হয়ে আসে। চোখ বুজে মায়ের কাছে প্রার্থনা করে, মাগো, আমি তোমার পুজোর মন্ত্র জানি না, তবে তোমায় দেখে মনে হচ্ছে
দুষ্টের দমন করার জন্য তুমি এই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছ, তবে যে তোমারই চোখের আড়ালে তোমারই সন্তানকে দিনের পর দিন অত্যাচারিত হয়ে যেতে হচ্ছে, তার কোনো বিহিত করছো না কেন মা? কেন কেন এমনটা হলো আমার সঙ্গে? কেন এমনটা হলো মা? কেন? ততক্ষণে বাইরের বৃষ্টির তেজ কমে এসেছে। বাড়ি ফিরতে হবে। সন্ধে হয়ে এসেছে। মেঘলা আকাশে আর গোধূলির লাল রংটা দেখা যাচ্ছে না। ঘন কালো হয়ে যাওয়ার আগেই এক ছুটে পালিয়ে যেতে হবে এখান থেকে। দৌড়ে মন্দির থেকে বেরিয়ে এলো কাত্যায়নী। আচ্ছা, অন্ধকার আর আবছা আলোয় জঙ্গলের রাস্তায় যা দেখতে পাচ্ছে তা কি সত্যি? স্পষ্ট দেখতে পেল এক নগ্ন বিশাল আকৃতি নারী মূর্তি খোলা চুলে বিবস্ত্র অবস্থায় পদব্রজে এদিক থেকে ওদিক পর্যন্ত হেঁটে চলে বেড়াচ্ছে। ভয়ে গলার কাছটা শুকিয়ে এলো কাত্যায়নীর। তার বাম হাতে খড়গ, ডান হাত থেকে টপ টপ করে পড়ছে রক্তের বিন্দু। চারপাশের হাওয়াটা কেমন যেন থমকে গেছে। ঊর্ধ্বশ্বাসে দৌড়লো দিঘির পাড় ধরে। এক ছুটে পৌঁছলো বাড়ি। বাড়ি পৌঁছে ভেজা জামা কাপড় বদলে প্রচণ্ড ভয় নিয়ে বসে রইল ঘরের এক কোণে। রাত কেটে গেলেও খাওয়ার জন্য কেউ তাকে জিজ্ঞেস করে না। এমনকি দিন কাটে বেলা বাড়ে, তাও তার খাওয়া দাওয়ার ব্যাপারে কেউ খেয়াল রাখে না। তবে তারই মধ্যে পিসি শাশুড়ি মানুষটা খানিকটা অন্যরকম। একটু বেলা বাড়তেই হাঁক পাড়লেন তিনি। অরে ও কাত্যায়নী, এত বেলা হয়ে গেল, না খেয়ে বসে আছিস যে? পিত্তি পড়বে তো। দুমুঠো কিছু মুখে দিয়ে দে মা, না হলে তো শরীর খারাপ হবে। দালানের এক কোণে ঠাকুরের বাসন মাজতে মাজতে কলতলায় বসে মেজ বউ অর্থাৎ কাত্যায়নীর শাশুড়ি গজগজ করে চলেছেন। আর অন্যদিকে কাত্যায়নীর ছোট কাকিমা শাশুড়ি সেই সমস্ত কথা দ্বিতীয়বার করে আওড়ে তুলে দিচ্ছেন পিসি শাশুড়ির কানে। ওই দেখুন দিদি, মেজদি কি সব বলছে। বলছে আপনাকে দরদ দেখাতে বারণ করছে। আপনি আপনার মতো থাকুন। এই দরদ দেখাতে গিয়ে বাড়িতে আবার হুলস্থুল কাণ্ড হবে। মেজদির মুখ আপনি তো জানেন দিদি। মেজ বউ, এ তুই কি কথা বলছিস আমাকে? ও আমাদের সমুর বউ, তার ওপর ভরা পোয়াতি। এ সময় ওর নিজের জন্য না হোক, ওর পেটের বাচ্চাটার জন্য তো দুমুঠো ভাত খেতে দিতে হবে ওকে। জ্বালাতেই তো মরেছি। একটা ভিখিরি বাড়ির মেয়েকে তুলে নিয়ে এসে তাকে নিয়ে কি আদিক্ষেতা দেখানো। বলি, সমুর বাপের একার রোজগারে আর কতদিন চলবে? ওই পোড়ামুখীর বাপটাকে জমিটুকু লিখে দিতে বলা হয়েছিল সমুর নামে, সে করলে না। কি ভেবেছে সে সারা জীবনের মেয়েকে বসে বসে খাওয়াবো? এ আবার কি কথা রে মেজ বউ? এটা ওর শ্বশুর বাড়ি, এখানে তো ওর ভাত, ওর অধিকার। ওর মুখের অন্ন কেড়ে নেওয়ার কে তুই? দেখুন দিদি, মেজদি কি সব বলছে। বলছে নাকি আপনি কি সব নাটকের কথাবার্তা বলছেন। আবার কি বলছে শুনুন। বলছে মেয়েদের যদি শ্বশুরবাড়ি একমাত্র জায়গা হয়, তাহলে আপনি বিধবা হওয়ার পর এতদিন কেন এই বাড়িতে পড়ে আছেন। দেখুন দিদি দেখুন, ভাইয়ের সংসারে থাকতে গেলে কিরকম খোঁটা খেতে হয়। কি বললি? কি বললি মেজ বউ? তোর যত বড় মুখ নয় তত বড় কথা।
এটা আমার বাপের বাড়ি। তুই আমাকে এখানে থাকা খাওয়ার জন্য ওটা দিচ্ছিস? সাধ করে তো দিতে চাইনি, নিজের মান সম্মান নিজের হাতে, সেটা রাখতে শেখেননি যখন, কথা তো আপনাকে শুনতেই হবে। দিন দিন এই বাড়িটা কেমন যেন দম বন্ধকর হয়ে আসছে কাত্যায়নীর জন্য। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পেটে ধরল সন্তান। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও এতটুকু মানসিক শান্তি পেত না মেয়েটা। পরিবর্তে জুটত শাশুড়ি আর স্বামীর অকথ্য গালিগালাজ আর গঞ্জনা। অত্যাচার বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে একদিন আষাঢ়ে অমাবস্যার রাত্রে প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাত্যায়নীকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আজ থেকে আর তোর মুখ যেন এ বাড়িতে দেখতে না হয়। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বহুবার তোর বাপকে বলা সত্ত্বেও জমি জমাগুলো আমার নামে করে দেওয়া, আর তোকে আমি আজীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো। হ্যাঁ, কিন্তু কিন্তু এই অবস্থায় এত রাত্রে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব আমি? দোহাই তোমাদের, আমাকে শুধু রাতটুকু থাকতে দাও। কথা দিচ্ছি সকাল হলেই চলে যাব। আমি আমার বাড়িতে ফিরে যাব, শুধু রাতটুকু আমাকে। না না, ওসব ছলনায় ভুলিস না বাবু, এই মেয়েকে আজই বিদায় কর। কে জানে, আবার বোধহয় আরও একটা মেয়ে মানুষকে পেটে ধরেছে। তারপর মেয়ের জন্ম দিলে এর সঙ্গে সঙ্গে ওর মেয়েটাকেও পোষো সারা জীবন। একে এখনই বের কর, বের কর। হ্যাঁ হ্যাঁ, ওকে এখনই বের করে দেব। আর এর কোনো কথায় ভোলার পাত্র আমি নই। এখনই বেরিয়ে যা চোখের সামনে থেকে, আর এক মুহূর্ত তোকে আমি এখানে দেখতে চাই না। কিন্তু কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় যাব? আমাকে আজকে রাতটুকু থাকতে দাও তোমরা। কাল সকাল হলে আমি চলে যাব, কথা দিচ্ছি। আমি সকাল হলেই চলে যাব, আজ রাতটুকু আমাকে। ওর আর কোনো কথায় ভোলার মানুষ আমি নই। এক্ষুনি বেরিয়ে যা, যা বলছে সেখানে খুশি থাকবি। যা এখনই বেরো, বেরিয়ে যা, যা বেরিয়ে। অসহায় কাত্যায়নী এই ঝড় বৃষ্টির রাত্রে ঘন অন্ধকারে কোথায় গিয়ে আশ্রয় নেবে কিছুই জানে না। ওর নিজের গ্রাম এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার। পায়ে হেঁটে এই অমাবস্যার অন্ধকার রাত্রে সেখানে পৌঁছানো অসম্ভব। তার উপর গর্ভাবস্থায় শরীরটাকে অত দূর টেনে নিয়ে চলার কষ্টটা একমাত্র ওই বুঝতে পারবে। কিছু না ভেবে হাঁটতে থাকলো দিঘির পাড় ধরে। তারপর যখন বৃষ্টির বেগ আরও বাড়তে শুরু করলো, অজান্তেই আশ্রয় নিল রুদ্রকালীর মন্দিরে। যে মন্দিরে আষাঢ়ে অমাবস্যায় সিঁড়ির নিচের গোপন কুঠুরিতে কারোর ছায়া পড়লে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই সিঁড়ি দিয়ে এক পা করে ওপরে উঠে পৌঁছে গেল মন্দিরের গর্ভগৃহে। বাইরে তখন তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, আর ভিতরে মায়ের মূর্তির চোখ জল জল করছে। মূর্তির বাম হাতের খড়গ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। চারিদিকে কাঁচা রক্তের গন্ধ। একটা প্রদীপের আলো হঠাৎ দমকা হাওয়ায় নিভে গেল। গা শিউরে উঠছে গোটা মন্দিরের ভিতরটা দেখে। মাতৃমূর্তির ভেতর থেকে কেমন যেন একটা হুঙ্কারের শব্দ আসছে। মাথা ঝিমঝিম করছে কাত্যায়নের। মন্দিরের গর্ভগৃহে কেউ নেই, অথচ স্পষ্ট শোনা যাচ্ছে মন্ত্রের আওয়াজ, উলুধ্বনি, ঢাকের শব্দ, শঙ্খনিনাদ। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো ও। পরের দিন ভোরবেলা বৃষ্টি থামতে যখন মন্দিরের নিত্য পূজারী মন্দিরে পৌঁছলেন,
তখন দেখতে পাওয়া গেল এক জোড়া আলতারাঙা পা মন্দিরের সিঁড়ির নিচ থেকে ছাপ ফেলতে ফেলতে পৌঁছে গেছে মন্দিরের গর্ভগৃহের একদম অন্দরে। আর আশ্চর্যজনকভাবে পায়ের ছাপ দুটো এসে বিলীন হয়ে গেছে মাতৃমূর্তির ঠিক সামনে। আর সেখানেই ধিকি ধিকি করে জ্বলছে চিতার কাঠের আগুন। চারিদিকে মৃতদেহ পুড়ে যাওয়ার গন্ধ। আর তারই এক পাশে পড়ে রয়েছে এক মহিলার বস্ত্র, আলুথালু হয়ে। পুরোহিতের বুঝতে অসুবিধে হলো না ঘটনাটা। গত রাত্রে আষাঢ়ে অমাবস্যায় এমন কেউ মন্দিরের ভিতরে এসেছিল যে আর ফিরে যেতে পারেনি। বিলীন হয়ে গেছে কোনো এক অজানা উদ্দেশ্যে। চারিদিকে শোরগোল পড়ে গেল। খোঁজ চলতে লাগলো সেই বস্ত্র কার তা জানার উদ্দেশ্যে। অবশেষে জানা গেল মজুমদার বাড়ির ছেলের বউয়ের অন্তর্ধান ঘটেছে আষাঢ়ে অমাবস্যার অন্ধকার রাত্রে। ব্যাস, আর খোঁজ পাওয়া যায়নি তার। পুলিশে ডায়েরি করে গ্রামের এদিক সেদিক তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি ওর কোথাও। আর এভাবেই বছর ঘুরল দেখতে দেখতে। পরের বছর আষাঢ়ে অমাবস্যার রাত্রে আবারও মন্দিরের মূর্তির সামনে মিলল আরও এক নারীর বস্ত্র, সঙ্গে এক জোড়া আলতারাঙা পা মন্দিরের সিঁড়ির নিচ থেকে ছাপ ফেলতে ফেলতে বিলীন হয়ে গেছে মাতৃমূর্তির সামনে। আবারও চিতার কাঠ ধিকি ধিকি জ্বলছে মাতৃমূর্তির ঠিক সামনেই। খোঁজ পড়ল আবার গ্রাম জুড়ে। খবর পাওয়া গেল বাগদি বাড়ির মেয়ের অন্তর্ধান ঘটেছে। আগের রাত্রে আলতা পরে দালানে বসেছিল সে, সেই তাকে শেষবার দেখা গেছে। তারপর আর তার খোঁজ মেলেনি। আর একইভাবে তার বস্ত্র খুঁজে পাওয়া যায় রুদ্রকালীর মূর্তির সামনে। গ্রামে চারিদিকে তৈরি হয় এক ভয়ের পরিবেশ। আষাঢ়ে অমাবস্যা এলেই সবাই তটস্থ হয়ে থাকেন, এই বুঝি কেউ হারিয়ে যায়। আর হলোও তাই। আবারও পরের বছর আষাঢ়ে অমাবস্যায় হারিয়ে গেল পুরোহিতের মেয়ে। বছর 21 বয়স, সবেমাত্র বিয়ে হয়েছিল মেয়েটার। তারপর সংসারে মানিয়ে নিতে না পারায় চলে এসেছিল বাপের বাড়ি। গতকাল রাত্রে পুরোহিত তাকে শেষবারের জন্য সন্ধ্যাবেলায় পুজো দিয়ে আলতা পড়তে দেখেছিল। তারপর থেকেই সেও নিখোঁজ। অবশেষে আজ খুঁজে পাওয়া গেল তার বস্ত্র একই রকমভাবে মাতৃমূর্তির সামনে। আবারও চিতার কাঠের আগুন ধিকি ধিকি করে জ্বলছে মাতৃমূর্তির সামনে। আর চারিদিকে মৃতদেহ পোড়ার গন্ধ। শোকে পাগল হয়ে গেল পুরোহিত। তুই কি করলি মা? আমি কি ক্ষতি করলাম তোর? তোর তোর নিত্য সেবা করি আমি, আর তুই আমার একমাত্র মেয়েটাকে কেড়ে নিলি। তুই পাষাণ মা, তুই নিষ্ঠুর। আর তোর মুখ দর্শন করবো না। পাগলের মতো ছুটে বেরিয়ে এলেন পুরোহিত। তারপর আবার সব শান্ত। তারপর থেকেই গ্রামে একটা রীতি চালু হলো। আষাঢ়ে অমাবস্যার রাত্রে কোনো মহিলা আর আলতা পরেন না, তবেই রুদ্রকালীর গ্রাস থেকে বাঁচতে পারেন। আর ভুল করে যদি কেউ আলতা পরে ফেলে তবে তার অন্তর্ধান অবশ্যম্ভাবী। এভাবেই কেটে গেল 3-4 বছর। আবার মজুমদার বাড়ির ছেলের বিয়ের আয়োজন হয়েছে। এবার নাকি বড় লোকের মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসছে। খুশির জোয়ার মজুমদার পরিবারে। আবার মজুমদার বাড়িতে সানাইয়ের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খনিনাদ। ঘর আলো করে এলো সমরেশের দ্বিতীয় বউ সুহাসিনী। বাহ, কি চাঁদপানা মুখ! গায়ের রংখানা দেখেছিস শ্যামলী? যেন মা লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, লক্ষ্মী ছিল তোমার কাত্তায়নী। এর তো দাঁতগুলো দেখো কেমন উঁচু উঁচু। তোকে দাঁত দেখতে হবে না,
গায়ের গয়নাগুলো দেখ কেমন ঝলমল করছে। তা বৌমা, এসব গয়না বেশিক্ষণ পরে থেকো না, আমায় দিয়ে দিও, লোকের নজর পড়বে। আমি না সিন্ধুকে সব তুলে রেখে দেবো। আমার গয়না আমি ঠিক সামলে রাখতে পারবো, তোমাদের অত চিন্তা করতে হবে নিকো। দেখেছো মা, বউয়ের মুখে কেমন কথা। বড় লোকের মেয়ে, একটু তো সহ্য করতে হবে। চল চল, আমরা সব কাজগুলো সেরে ফেলি। সমরেশ আজ খুশিতে গদগদ। সোনা দানা গয়না গাটি টাকা পয়সা দিদার পেয়েছে যে। এই দেখো মা, সোনার চেন, আর এই দেখো কেমন হয়েছে দেখো তো আংটি গলা। আর তোমার বৌমার গায়ের গয়নাগুলো দেখেছো, পাকা 20 ভরি গয়না। হ্যাঁ রে সমু, হ্যাঁ, এতদিনে তোকে একটা সঠিক জায়গায় বিয়ে দিয়ে শান্তি পেলাম। মজুমদার বাড়ির ছেলের বিয়ে হবে, আর সেখানে শ্বশুর বাড়ি থেকে কানা করিও মিলবে না, তাই কি হয় রে বাবু? বাঁচা গেছে, ওই পোড়ামুখী বিদায় হয়েছে, তবেই তো এমন বড় লোক কুটুম বাড়ি পেলাম। কিন্তু দেখো মা, বড় লোকের মেয়ে দুটো ভেঙে দুটো করবে না, কিন্তু বায়না কাও প্রচুর হবে, সামলে নিতে পারবে তো? সুহাসিনীর দিমাগ বড় বেশি, সে শোনে না কারো কথা। কাত্যায়নীর মতো গৃহকর্মে নিপুণা সে নয়। এ বাড়িতে এসে দাসী নয়, বরং আসার পর থেকে এ বাড়ির মানুষগুলোকেই দাসী বানিয়ে নিয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই আবার এলো আষাঢ়ে অমাবস্যা, আর ওই দিন দালানে বসে বসে তার 2 পা ভরে লাল টুকটুকে আলতা পড়ছিল সে। তাই দেখে বেজায় চটে গেলেন পিসি শাশুড়ি। এমনিতেই মোটেই তিনি পছন্দ করেন না সুহাসিনীকে। তার মনে এখনো জায়গা নিয়ে রয়েছে কাত্যায়নী। অরে ও মুখপুরি, আজ যে আষাঢ়ে অমাবস্যা, জানিস না? আজকের দিনে আমাদের গাঁয়ে কোনো মেয়েরা আলতা পরে না। আজকের দিনে যদি কেউ আলতা পরে, তাকে মা কালী টেনে নিয়ে যায় আর ফিরিয়ে দিয়ে যায় না। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই আলতা মুছে ফেল। এই যে পিসি শাশুড়ি, তুমি তোমার মুখখানা বন্ধ করে রাখো, একদম বেশি জ্ঞান দিতে আসবে না আমায়। আমার যেটা মন করবে আমি সেটাই করব। আমাকে কিন্তু তোমাদের ওই আগের বৌমার মতো পাওনি যে যা বলবে সব মুখ বুজে সহ্য করব। আরে ও মেজো বউ, সমুর বউটা আমার সঙ্গে কিরকম করে কথা বলছে, একবার নিজে শুনে জানা নিজের কানে। যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে বুড়ি, বড্ড বাড়াবাড়ি করছো। তুমি নালিশ করলে আমাকে কেউ কিচ্ছু বলবে না। একদম মেপে মেপে 20 ভরি গয়না দিয়েছে আমার বাপ। আর সঙ্গে তোমাদের ছেলে সোনার চেন, আংটি, খাট, বিছানা, আলমারি, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ সব। তাই তুমি যাই করো, আমার কাজ কলা। বড় দেমাগি মেয়ে ছেলে তো তুই, এত অহংকার তোর। দেখ, নিজের সর্বনাশ তুই নিজেই করছিস। আমি তোকে তোর ভালোর জন্যই বলেছি বউ, নিজের ভালো চাস তো আলতাখানা মুছে ফেল। এই যে বুড়ি শোনো, তুমি তোমার ভালো চাও তো মুখটা বন্ধ করে রাখো। অতিরিক্ত কথা না আমার একদম পছন্দ হয় না। আশঙ্কা অবশেষে সত্যি হলো। মাঝরাত্রে সমরেশ বাড়ি ফিরতেই দেখল তার স্ত্রী নেই। ঊর্ধ্বশ্বাসে ছুটল রুদ্রকালীর মন্দিরের দিকে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল সে, আর হঠাৎ করেই গর্ভগৃহের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। প্রদীপটা নিভে গেল দমকা হাওয়ায়। চিতার কাঠের ধোঁয়া ছড়িয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ জুড়ে। তোমরা কারা? তোমরা ঘরের আলো বন্ধ করলে কেন? তোমরা ঘরের আলো বন্ধ করলে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। মা, আমাকে বাঁচাও। কি কাত্যায়নী তুই তো বেঁচে নেই। হ্যাঁ, তুই তো মরে গেছিস। আরে 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 কি সুহাসিনী, তোমার হাতে খড়গ কেন? খড়গ কেন? আর তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন?
আজ আমরা তোমার বিচার করতে তো এখানে এসেছি। চিনতে পারছো সমরেশ বাবু, আমি তোমার প্রথম স্ত্রী কাত্যায়নী, যাকে তুমি গর্ভাবস্থায় অমাবস্যার কি ঝড় বৃষ্টির রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, যাকে বিয়ের পরের দিন থেকে একটা দিনও শান্তিতে ঘুমোতে দাও না, যার বাবাকে ঘটি পাটি বেঁচে নিঃস্ব হয়ে যেতে হয়েছিল। আমি সেই কাত্যায়নী। কাত্যায়নী মানে জানতো পার্বতীর আর এক রূপ। যিনি পার্বতী তিনি কালী, তিনি চণ্ডী, আবার তিনি রুদ্র মূর্তিতে ধরা দেন, দুষ্টের দমন করেন খড়গ হাতে। কি ভেবেছিলে সমরেশ বাবু? বড় দিদির সঙ্গে অন্যায় করে তুমি পার পেয়ে যাবে? ওর উপর অত্যাচার করে ওকে তাড়িয়ে দিয়ে ওকে সংসার ছাড়া করে নিজের শান্তিতে সংসার করতে চাইছো? দিদি যখন এই বাড়ি থেকে চলে গেল, যখন পরের দিন মন্দিরে দিদির বস্ত্র পাওয়া গেল, তারপর একবারও খোঁজ করার চেষ্টা করেছিলে গর্ভবতী মহিলাটা কোথায় চলে গেল? একবারও চিন্তা করেছিলে তোমরা? আমি সত্যি বলছি সুহাসিনী, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না। আসলে মা আমাকে বুঝিয়েছিল। বিয়ের সময় কাত্যায়নীর বাড়ি থেকে কানা করি কিছুই দেয়নি, তাই মায়ের কথায় আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। মিথ্যে বলছিস তুই, ঘোর মিথ্যে কথা বলছিস। তোর বিনাশ ঘটবে, এখনই বিনাশ হবে তোর। তোকে টেনে নিয়ে যাব রুদ্রকালীর মন্দিরের গর্ভগৃহে, সেখানেই হবে তোর বিচার। মা করবেন তোর বিচার, মা করবেন। না 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 না, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আমি আর কখনো এমন করব না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দাও তোমরা, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আর কিছু শোনা যায়নি, শুধু শোনা গেল আর্তনাদ। তবে সে রাত্রে সেই আর্তনাদ শুনেও কেউ মন্দির পর্যন্ত পৌঁছানোর সাহস দেখায়নি। পরের দিন ভোরবেলা শোকে আকুল হয়ে মন্দিরের দরজায় হত্যে দিয়ে পড়লেন আশা দেবী। তুই দেখলি তো কই গেল রে আমার সমরেশ? চোখের নিমেষে রুদ্রকালী টেনে নিল আমার ছেলেটাকে। ওরে আমার বুক ফেটে যাচ্ছে রে। বলেছিলাম, ওই পোড়ামুখীকে বলেছিলাম, ওরে আজকের দিনে আলতা পরিস না, ওই মেয়েটাকে ঘরে আনাটাই ছিল কাল। অপয়া কোথাকার। এত কান্নাকাটি করো না মেজদি, তোমারও শরীরটা খারাপ করবে এবার। চলো বাড়ি চলো, দেখবে মা কালী ক্ষতি করবে না। তুইও তো দেখেছিলি অমাবস্যার রাতে আলতা পরা বারণ ছিল, তবু ওই মেয়ে কি শুনলো কারো কথা? তারও তো হদিস নেই। এ কি হলো রে? আমি জানি রে, আমি বুঝি কাত্যায়নী মারা যায়নি। ওর শরীর গেলেও ওর আত্মা আবার জেগে উঠেছে। কাত্যায়নীর অশুভ আত্মা ঢুকে পড়েছে ওই সুহাসিনীর ভিতরে। তুই যা রে, এই গ্রাম ছেড়ে চলে যা। এই বাড়ি, এই মাটি সব অভিশপ্ত। এখানে মেয়েদের চোখে এখন আগুন। মা কালী, মারে রক্ষা করিস। ও দিদি, চলো না, বাড়ি চলো না, তোমার শরীর খারাপ করবে এত কান্নাকাটি করলে। এবার সদল বলে ছুটে এলো গ্রামের অন্যান্য মানুষরা, বাচ্চা, বুড়ো, ছেলে, মেয়ে, বউ সবাই। আর তখনই মাতৃমূর্তি থেকে নির্গত হতে থাকলো এক অদ্ভুত ছটা। মাতৃমূর্তির পিছন থেকে স্পষ্ট হয়ে উঠল দুজনের অবয়ব, একজন কাত্যায়নী আর অন্যজন সুহাসিনী। তুই জানিস সুহাসিনী, আমরা হলাম সেই আগুন
যাদেরকে আলতা পরিয়ে বধূ বেশে বরণ করে তোলে, আর তারপর নিজের স্বার্থ সিদ্ধি, নিজেদের লোভ লালসা মিটিয়ে নিতে চেষ্টা করে। আর যদি তাদের সেই স্বার্থে কোন রকম ভাবে আঘাত লাগে, তাহলে ছুঁড়ে ফেলে দিতে ওরা একটুও ভাবে না। কিন্তু কিন্তু আমরা আর ওই আগের কাত্যায়নী সুহাসিনী নই। না, আমরা এখন শুধু স্ত্রী নই, আমরা ওই রুদ্রকালীর অনুচরী, ডাকিনী, যোগিনী। ওদের শক্তি এখন আমাদের মধ্যে। আমরা ওদের আহ্বান করেছিলাম, সাধনা করেছিলাম নিজের রক্ত দিয়ে। আমাদের কান্না ছিল আমাদের মন্ত্র, আর আমাদের মতো প্রত্যেকটি মেয়ের উপর হয়ে চলা অত্যাচার ছিল প্রতিবাদের আগুন। ওরা তো ভেবেছিল আমরা মরে গেছি। মন্দিরের নিচের সেই গোপন কুঠুরির কথা কেউ জানতই না। ওই গোপন তন্ত্র কুঠুরির মধ্যে রাতের পর রাত আমরা জেগে আছি, আহ্বান জানিয়েছি অশুভ শক্তি বিনাশ করার জন্য ডাকিনী আর যোগিনীকে। তন্ত্রে, রক্তে, প্রতিশোধে জেগে উঠেছে তারা। আমরা আহ্বান করেছিলাম আমাদের সর্বশক্তি দিয়ে, আর বলেছিলাম জন্ম দাও সেই আগুনকে, যে পুরুষের অহংকার পুড়িয়ে ছাই করে দেবে আর মেয়েদের চোখে ফিরিয়ে দেবে প্রতিরোধের আগুন। আমরা কেউ আর সাধারণ গৃহবধূ নই, আমরা কেউ আর বস্ত্রের আড়ালে থাকা লজ্জা নই। আমরা রক্ত রেখা টেনে দিয়েছি, যেখানে প্রতিটি নিপীড়কের জন্য থাকবে একজোড়া আলতা মাখা পা, তাদেরই রক্ত দিয়ে আঁকা। সমরেশ যখন চেঁচিয়ে কাঁদছিল, তখন আমার ভেতরে সেই ডাকিনী কি বলছিল জানিস? বলছিল, ভেঙে ফেল সমস্ত অহংকার, ত্রিশূলবিদ্ধ কর এই অন্তরের সমস্ত অশুভ শক্তিকে। এর রক্তে তুষ্ট হবে আমাদের মধ্যে জাগ্রত রাক্ষস। ওরা পণ চেয়েছে, ওরা অর্থ চেয়েছিল, ওরা ক্ষমতা চেয়েছিল, ওরা সর্বস্ব কেড়ে নিতে চেয়েছিল, আর আমরা ফিরিয়ে দিয়েছি ওদের রক্তে আঁকা আলতা মাখা পা। আজ যারা বলে মেয়েদের চুপ থাকা উচিত, তাদের বলবি আমরা আর চুপ নেই। আমরা এখন মন্দিরের নিচে থাকি না, আমরা থাকি প্রতিটি বধূর নীরব চোখে, প্রতিটি মায়ের শ্বাসে, প্রতিটি মেয়ের অর্ধেক ফেলে আসা স্বপ্নের এক প্রান্তে। এবার সমাজ শিখুক, একটা মেয়ের কান্না উপেক্ষা করলেই সে দুর্বল হয় না, সে যোগিনী হয়, ডাকিনী হয়, আর তার পায়ের নিচে গুড়িয়ে যায় ইতিহাস, পুরুষতন্ত্র, লালসা, সমস্ত অশুভ শক্তির। এতদিন প্রতিটি আষাঢ়ে অমাবস্যার রাত্রে গ্রামের যে মেয়ে বউরা আলতা পায়ে অন্তর্ধান হয়ে গেছে, তারা কেউ মরে যায়নি। সেই তারা হয়ে উঠেছে সমাজের এই শক্তি, যে শক্তি গর্জে উঠবে এই সমাজের বুকে আজও ঘটে চলা সমস্ত মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে। আজ আর কেউ বলবে না অমাবস্যার রাতে মেয়েরা আলতা পরবে না। বলবে এই সমাজের আর একটা নারীর উপরে অত্যাচারের হাত উঠলে তার বুকের উপর দাঁড়িয়ে পড়বে আলতা রাঙা এক জোড়া পা, আর এঁকে দেবে রক্তের চিহ্ন। আর তারপর জ্বলে উঠল গর্ভগৃহের আলো। আস্তে আস্তে প্রকট হলো প্রত্যেকটি অন্তর্ধান ঘটে যাওয়া গ্রামের মেয়েদের অবয়ব। শান্ত, দৃঢ়, অথচ রুদ্র। জয়ধ্বনি উঠল ক্ষণে ক্ষণে। তারপর থেকে অবশ্য আর এই গ্রামে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে না কারোর অন্তর্ধান। এখন অবশ্য আষাঢ়ে অমাবস্যা কেন, যে কোনো অমাবস্যার রাত্রে বাড়ির মেয়ে বউরা সিঁথি রাঙিয়ে সিঁদুর পরেন, আর পা ভরে শোভা পায় আলতার লাল রং। এই আলতা সিঁদুর তাদের দাসত্বের প্রতীক নয়, বরং শক্তির চিহ্ন।
আজকের গল্প আলতারানা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর তার সঙ্গে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন। এরপর থেকে যখন প্রতি শনিবার রাত্রি 11টায় নতুন ভূতের গল্প আপলোড করব তখনই আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে নোটিফিকেশন। আজকের গল্প আলতারানা। এই গল্পের লেখক আমি প্রীতম, আর গল্প পাঠেও ছিলাম আপনাদের বন্ধু প্রীতম নিজেই। সঙ্গে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অন্তরা, শর্মিষ্ঠা, মধুমিতা, চৈতালি, শুক্লা, সমৃতা, সৃজা, সৌরভ এবং মিনহাজুল। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, দেবদত্তা সরকার, তরিকুল ইসলাম শুভ, মিঠু ভট্টাচার্য, ঝুমুস ব্লগ, নিয়তি সিং, সৃজা ভট্টাচার্য, ঈশানী ঘোষ, পিকু মাঝি, সীমা সরকার সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, আজকের গল্পে একটি মাসের অমাবস্যার কথা উল্লেখ করা হয়েছে। আপনাদের আজকের প্রশ্ন, সেই মাসটার নাম কি? অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসের অমাবস্যায় এই গ্রামের মেয়েদের আলতা পরা বারণ ছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তাহলে আজ এ পর্যন্তই। আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি ঠিক 11টায় আরও একটা হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। ভালো থাকবেন সকলে। ভূত চর্চার সঙ্গে ভালোবাসার মরশুমেরও সঙ্গে থাকবেন।